তো আজকে আমরা ডিসকাস করব ভারতের সংবিধানের উৎস এবং প্রস্তাবনা। ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটাতে আমরা সংবিধানের উৎস এবং প্রস্তাবনা এই দুটো বিষয় দেখব। এটা একটা কনসেপ্ট বিল্ডিং ক্লাস। এইখানে তোমার এমসিকিউ ডিসকাস হবে না, শুধু ক্লাসটা হবে, তারপরে নেক্সট ডে এমসিকিউ টেস্ট হবে। তো আজকের যে ক্লাসটা সেটা WBCS হোক, WBP হোক, SSC হোক, সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে স্পেশালি গ্রুপ CD পরীক্ষার জন্য অনেক কোশ্চেন আসে এবং এই টপিকটা যদি কেউ ভালোভাবে ক্লিয়ার করে রাখে তাহলে সে অবশ্যই পরীক্ষায় কোশ্চেন পাবেই। তো আজকের টপিকটা কিন্তু কনসেপ্ট বিল্ডিং এবং ফার্স্ট টপিক ভারতের সংবিধান নিয়ে দেখো কিছু কথা আগে জানতে হবে। ভারতের সংবিধানের যে রচয়িতারা ছিলেন তাদের চিন্তাভাবনা এরকম ছিল না। অনেকে এখন ক্রিটিসাইজ করে যে ভারতের সংবিধানটা একমাত্র কি বলা হয়, বিভিন্ন দেশ থেকে নেওয়া এবং টুকে দেওয়া, কপি পেস্ট টাইপ, কিন্তু সেরকম জিনিসটা নয়। আমাদের সংবিধানটা বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে এই কথাটা সত্যি, কিন্তু সংবিধানের যখন আমাদের দেশের পার্সপেক্টিভে চিন্তা করে নেওয়া হয়, আমাদের হুবহু সেখান থেকে টুকে দিয়ে একই রকমভাবে চালু করা হয়নি। আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো এবং বাকি জিনিসগুলোকে লক্ষ্য রেখে তার মধ্যে পরিবর্তন আনে, কিছু চেঞ্জ এনে তারপরেই কিন্তু সংবিধানটা লাগু হয়েছে। তো একদম হুবহু কোনো দেশ থেকে টুকে নেওয়া হয় না। ইন্ডিয়ান কনটেক্সটে বা ইন্ডিয়ান পার্সপেক্টিভে সংবিধানটা রচনা হয়েছে। তো ইন্ডিয়ান কনটেক্সট পার্সপেক্টিভ এটা লক্ষ্য করে কিন্তু সংবিধান রচয়িতারা লিখেছেন। সংবিধান রচয়িতার মধ্যে BR আম্বেদকরের নামটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তো কমিটি এবং অন্যান্য বিষয়গুলো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাশন করব। আজকে শুধুমাত্র উৎসটা দেখব, কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে সেইগুলো, আর যদি সময় থাকে তো প্রস্তাবনাটা স্টাডি করব। প্রস্তাবনাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, প্রস্তাবনার মধ্যে অনেক কিছু আছে। তো স্টার্ট করা যাক, আর বেশি দেরি না করে মূল কথায় আসি যে ভারতের সংবিধানে বিভিন্ন দেশের অবদান আছে। সেখানে যেমন কানাডা আছে, সেখানে যেমন আমেরিকা আছে, সেখানে যেমন UK আছে, সেখানে যেমন আয়ারল্যান্ড আছে। তো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারত শাসন আইন যেটা 1935, সেটার একটা বড় অবদান আছে সংবিধান রচনার ক্ষেত্রে। তো সব ক্ষেত্রগুলো আমরা দেখব একটা টপিক ধরে। তো যারা প্রেজেন্ট আছো একটু লাইক করে দাও সেশনটা। ভারতের প্রথম যে কথাটা দেখব ভারতের সংবিধানে, সেটা উৎস এবং মেজর। ভারতের সংবিধানের বেশিরভাগ অংশটা যদি দেখা যায় তো একটা আইন যেটার নাম হচ্ছে ভারত শাসন আইন 1935, সেইখান থেকে বেশিরভাগ অংশটা নেওয়া। তো 1935-এর যে ভারত শাসন আইন, সেইখান থেকে আমরা নিয়েছি যে স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারটা বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আমাদের এখান থেকে নেওয়া। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার বোঝায় যে যেখানে তোমার কেন্দ্র, রাজ্য স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের মধ্যে একটা পাওয়ার শেয়ারিং থাকবে, ক্ষমতা বন্টনের একটা লিখিতভাবে ক্ষমতা বন্টন করা থাকবে, কনস্টিটিউশনালি ম্যান্ডেট করা থাকবে যে কেন্দ্র সরকারের এই ক্ষমতা আছে, রাজ্য সরকারের এই ক্ষমতা আছে। তো এটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে অনেকেই কথাটা ইউজ করে কিন্তু মানেটা জানে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে হচ্ছে যে পাওয়ার শেয়ারিং যেটা থাকবে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেটা কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড হবে। ঠিক আছে, সংবিধানের কনস্টিটিউশনালি যেখানে ম্যান্ডেটেড হবে সেইখানেই তোমরা এই ব্যাপারটা থাকছে, ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয়। তো যেখানে কনস্টিটিউশনালি ম্যান্ডেট থাকছে না সেখানেও এই ব্যাপারটা আসছে না। তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে বোঝায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংবিধান স্বীকৃত ক্ষমতার বন্টন। তাহলে আজকে এই কনসেপ্টটা হয়ে গেলে যুক্তরাষ্ট্র মানে কি। নেক্সট হচ্ছে রাজ্যপাল। রাজ্যপালের কনসেপ্টটা তখনই ছিল যখন প্রভিন্সগুলো ছিল। আমাদের দেশটা তো একটা সম্পূর্ণ দেশ হিসাবে আসেনি, বিভিন্ন রাজ্য, বিভিন্ন প্রিন্সলি স্টেট, সবগুলো ভাগ ছিল। তো সেগুলোকে একত্রিত করে এসেছে এবং রাজ্যপালের এইখানে একটা বড় অবদান আছে। রাজ্যপালের
কেন্দ্র সরকারের জন্য একজন এজেন্ট হিসাবে ধরা হয়, যদিও সেটা সম্পূর্ণভাবে সত্য নয়, তবু কিন্তু আমাদের যে ঐক্যটা, ইউনিটিটার যে মেনটেন করা হচ্ছে, সারা দেশ জুড়ে একই রকম যাতে আইন থাকে, একই রকমভাবে সংবিধানকে লাগু করা যায়, সংবিধানকে রক্ষা করা যায়, সেটার দিকে লক্ষ্য রেখে এই রাজ্যপালের কনসেপ্টটা এসেছে। মানে প্রত্যেকটি রাজ্য নিজের নিজের ক্ষমতায় কিছু আইন তৈরি করবে, কিন্তু মেজরলি যে সাংবিধানিকভাবে রাজ্যটা চলছে কিনা সেটা কিন্তু রাজ্যপাল দেখতে পায়। আমরা যেটা লক্ষ্য করেছি 356-তে, রাজ্যপাল 356-তে কী করে, সেখানে তোমার এমার্জেন্সি লাগু করতে পারে, স্টেট এমার্জেন্সি। তো এই ব্যাপারটা আছে। অর্থাৎ সংবিধানের উৎস হিসাবে যদি দেখি, ভারত শাসন আইন থেকে 3টি মেজর বড় জিনিস নেওয়া আছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, 2 হচ্ছে রাজ্যপাল, আর 3 হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রিক বিচার ব্যবস্থাটা কেমন হবে সেইটাও কিন্তু 1935-এর ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। পরবর্তী আমরা দেখব সংসদীয় শাসন ব্যবস্থা। ইউকে থেকে কি কি নেওয়া হয়েছে, ইউকে বা ইউনাইটেড কিংডম থেকে কি কি নেওয়া হয়েছে। তো ইউনাইটেড কিংডম থেকে যে বিষয়গুলো লক্ষ্য করা হয়েছে, যেগুলো নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা, যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়, পার্লামেন্টারি, সংসদ মানে হচ্ছে পার্লামেন্ট, তো পার্লামেন্টারি সিস্টেম, তো এইটা নেওয়া হয়েছে ইউকে থেকে। নেক্সট হচ্ছে বিভিন্ন আইন প্রণয়ন এবং আইনের শাসন, এই জিনিসগুলা, রুল অফ ল যেটা বলা হয়, রুল অফ ল। তো রুল অফ ল এটা কিন্তু ভারত শাসন আইনের যে সিস্টেমে হয়েছে, ঠিক আছে। তো রুল অফ লটা একটা ব্যাপার আছে। থার্ড যে আমরা একটু সমস্যার কারণে বন্ধ করেছিলাম। তো যাই হোক, আমরা ইউকে থেকে কি নিয়েছি সেটা একটু দেখে নেব। ইউনাইটেড কিংডম যেটা ব্রিটেন, সো ব্রিটেন থেকে আমরা কি কি ব্যবস্থা অবলম্বন করেছি। তো প্রথম কথা হচ্ছে যে সংসদীয় যে শাসন ব্যবস্থা, যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইটা কিন্তু আমরা ইউকে থেকে নিয়েছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি। সেকেন্ড যেটা দেখেছি সেটা হচ্ছে আইনের শাসন এবং আইন প্রণয়ন পদ্ধতি। আইনের শাসন বলতে বোঝায় যে রুল অফ ল, প্রত্যেকে আইনের চোখে সমান থাকবে, ঠিক আছে, প্রত্যেককে দেশের সেম আইন ফলো করতে হবে, ঠিক আছে, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। এইগুলো হচ্ছে রুল অফ ল বা আইনের শাসনের মূল ধারা। A.V. ডাইসি এই ধারণাটি দিয়েছিলেন। তো আইনের শাসন বা রুল অফ ল এটা নেওয়া হয়েছে ইউকে থেকে। সেকেন্ড হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি, কিভাবে আইন প্রণয়ন হবে তার পদ্ধতি। 3 নম্বর জিনিস যে এক নাগরিকত্ব, মানে সিঙ্গেল সিটিজেনশিপ। এক নাগরিকত্ব আমাদের দেখেছি, আমাদের প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কোনো নাগরিকত্ব নেই, সিঙ্গেল সিটিজেনশিপ আছে। তো সিঙ্গেল সিটিজেনশিপ যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ইউকে। থার্ড যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে 2টা কক্ষ বিশিষ্ট, মানে লোকসভা এবং রাজ্যসভা বিশিষ্ট মন্ত্রিসভা, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভা বিশিষ্ট সংসদ থাকছে, আর লোকসভার নিকট মন্ত্রিসভার দায়িত্ব, মানে যেখানে তোমার মিনিস্টাররা, আমাদের দেশের ক্ষেত্রে কি হয় আমরা দেখেছি যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ জুডিশিয়ারি 3টে পার্ট থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, যার মধ্যে জুডিশিয়ারি কিন্তু এক্সিকিউটিভ থেকে আলাদা করা আছে
এরপর আমরা দেখেছি যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ কিন্তু আলাদা করা নেই, সেপারেট করা নেই। এক্সিকিউটিভে যারা আছে তাদের কিছু কিছু লেজিসলেটিভে আছে, মানে ধরো মিনিস্টাররা একই সঙ্গে যেমন এক্সিকিউটিভ তেমনি লেজিসলেটিভ, তারা আইনও তো তৈরি করছে লেজিসলেটর হিসাবে, আর আইন প্রণয়নও করছে যেখানে সে মিনিস্টার হিসাবে কাজ করছে। তো এইখানে তোমার ব্যাপারটা থাকছে যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ এটার কোনো ডিভিশন হয়নি, ভাগ হয়নি, কিন্তু জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের ভাগ আছে। আর জুডিশিয়ারির সঙ্গে লেজিসলেটিভের ভাগ আছে, কিন্তু এক্সিকিউটিভ লেজিসলেটিভ ভাগ নেই। তারপরে যে ব্যাপারটা হচ্ছে যে লোকসভার স্পিকার, দেখো লোকসভা যখন আছে, যেখানে ব্যবস্থা করা আছে সেখানে অবশ্যই লোকসভার স্পিকার থাকতে হবে। প্রধানমন্ত্রীর পদ আছে, রাষ্ট্রপতির পদ আছে এবং শক্তিশালী নিম্নকক্ষ আছে। নিম্নকক্ষ বা লোয়ার হাউস সেটা কিন্তু পাওয়ারফুল। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি, অর্থাৎ মোটের উপর আমরা যদি একবার রিভিশন করি 5টা জিনিস আছে। 5টা জিনিস কি কি? 1 নম্বর হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় ব্যবস্থা, এটা নেওয়া হয়েছে ইউকে থেকে। সেকেন্ড হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব, এবং তোমার 2 কক্ষ বিশিষ্ট সংসদ, যার মধ্যে যে নিম্নকক্ষ যেটা আছে সেটা বেশি ক্ষমতাশালী। আর ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং স্পিকার এই পদগুলো আছে। এই পদগুলো তোমার ইউকের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। তো এই কমিটিটা খুবই একটা পাওয়ারফুল কমিটি। এইখানে তোমার অ্যাকচুয়াল কি হয়, আমাদের যে শাসক দল থাকছে বা যারা শাসন করছে, যারা রুলিং আছে, তাদেরকে কন্ট্রোল করার একটা জায়গা দরকার। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে যে চেয়ারম্যান হয় সে কিন্তু যে অপোজিশন আছে, মানে অপোজিশনের যে লিডার, তাকে কিন্তু পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়। আর ক্যাগ হচ্ছে এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড। এগুলো কিন্তু এক একটা কোয়েশ্চেন, ভালোভাবে যদি দেখো তো এগুলো এক একটা কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে এসএসসি বলো বিভিন্ন পরীক্ষায় এসেছে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে। তো এটা অ্যাকচুয়ালি কনভেনশন অনুযায়ী, কনস্টিটিউশন বা সংবিধানে লেখা নেই, কিন্তু আমরা এটা কনভেনশন করেছি, যারা যে লোকসভার যে বিরোধী দলনেতা হবে তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে রাখা হবে। তো এই জিনিসগুলো থাকলো ইউকে থেকে। এরপর আমরা যে বিষয়টা দেখব যে ইউএস থেকে কি নেওয়া হয়েছে। ইউএস ভারতের সংবিধানের যে একটা বিরাট প্রভাব ফেলেছে। কেন বলছি? সংবিধানে দেখো প্রস্তাবনার একটা জায়গা আছে, প্রস্তাবনা প্রিএম্বল, ভারতের সংবিধানটার একটা প্রস্তাবনা আছে। তো সেই প্রস্তাবনার ধারণাটা ইউএস থেকে নেওয়া, এবং ইউএসটা জানলে তুমি মানে হবে যে প্রথম কিন্তু প্রস্তাবনা দেওয়া সংবিধান হচ্ছে ইউএসের যে সংবিধান, সেখানে কিন্তু প্রথম সংবিধান যেখানে প্রস্তাবনা আছে। বাকি অন্যান্য সংবিধানে প্রস্তাবনা পরে এসেছে। ফার্স্ট কনস্টিটিউশন হচ্ছে ইউএসের কনস্টিটিউশন, যার মধ্যে প্রস্তাবনা আছে। ঠিক আছে, পরবর্তী যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্টে দেখলাম, তাহলে প্রস্তাবনা, এটা হচ্ছে ইউএস থেকে কোশ্চেন আমরা পেয়েছি। মৌলিক অধিকার কথাটা কি? ফান্ডামেন্টাল রাইটস। আমাদের পার্ট 3-তে এটা স্থান পেয়েছে। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস আছে, এবং ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আমাদের নেওয়া হয়েছে ইউএসের বিল অফ রাইটস থেকে। এটা নেওয়া হয়েছে। বিল অফ রাইট, যেটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ দ্য কনস্টিটিউশন। আমি আজকে যেটা পড়াচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ লেক্সমিকান থেকে। তোমরা যারা ইংলিশ ভার্সনের সড়গড় নও, তাদের জন্য এই ক্লাসটা করা খুবই দরকার, এবং এই ক্লাসটা শেষ পর্যন্ত করো, তোমার কনস্টিটিউশন বা সংবিধান পড়তে অসুবিধা হবে না। তাহলে ইউএস থেকে আমরা কি নিয়েছি? মৌলিক অধিকার, যেটা স্থান পেয়েছে পার্ট 3-তে, এবং এটা সংবিধানের নেওয়া হয়েছে বিল অফ রাইটস যেটা আছে ইউএসের, সেইখানের কনসেপ্ট থেকে। তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। পরবর্তী যেটা দেখব আমরা, বিচার ব্যবস্থা। আমেরিকার বিচার ব্যবস্থা কিন্তু শক্তিশালী বিচার ব্যবস্থা, এবং আমাদের দেশের যে বিচার ব্যবস্থা সেটাও কিন্তু আমেরিকা থেকেই নেওয়া। আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন? ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আমাদের দেশের বিচার ব্যবস্থা ইউএসএর ইন্টিগ্রেটেড নয়, কিন্তু ইউএসএর যে সিস্টেমে পাওয়ার আছে,
ইউএসের যে কোর্টের যে ক্ষমতা আছে ভারতের কোর্টের কিন্তু তুলনামূলক ক্ষমতা অনেক বেশি আছে, ঠিক আছে। তো সংবিধানে যদি দেখতে যাও তো ইউএসের যে কোর্টের ধারণাটি সেক্ষেত্রে ইউএস থেকে আমাদের দেশে নেওয়া হয়েছে। এবং পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল কথাটা দেখো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটাও ইউএস থেকে নেওয়া। যেখানে কি হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে যে কোনো ব্যক্তি জনস্বার্থ মামলা করতে পারে। তো জনস্বার্থ মামলার এই ধারণাটা ইউএস থেকে নেওয়া। এবং জনস্বার্থ মামলা যেটা পিআইএল এর পিএন ভাগবতী ছিলেন পায়োনিয়ার। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় পড়ে। থার্ড পয়েন্ট হয়ে গেল তাহলে বিচার ব্যবস্থা। 4 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টের বিচারপতিদের অবসরণ পদ্ধতি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদিকে অত সহজে সরানো যায় না, এটার একটা কঠিন পদ্ধতি আছে। কঠিন পদ্ধতি কি না, স্পেশাল মেজরিটি লাগে। তারপরে দুটো কন্ডিশনেই তাদেরকে বার করা যায়। 1 নম্বর হচ্ছে যদি সে ব্যবহার খারাপ করে, মানে প্রুভেন মিসবিহেভিয়ার থাকে, বা ইনক্যাপাসিটি। এই দুটো কন্ডিশনেই কিন্তু সংবিধানে লেখা আছে কি, প্রুভেন মিসবিহেভিয়ার মানে খারাপ ব্যবহার, এবং ইনক্যাপাসিটি বা অক্ষমতা। এই দুটো, প্রুভেন মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি, এই দুটো শর্তেই সংবিধানে দেওয়া আছে। এবং এটা ছাড়া অন্য কোনো কারণে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করা যাবে না, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অবসরণ পদ্ধতি একটা স্পেশাল মেজরিটি প্রসেসে যায়, এবং দুটি কন্ডিশনের যদি দুটি দোষ করে তবেই কিন্তু বার করা যাবে, অন্য কোনোভাবে কিন্তু বার করা যাবে না। পরবর্তী যেটা ব্যাপার হচ্ছে যে রাজ্যসভার যে চেয়ারম্যান, রাজ্যসভা লোকসভা আমরা দেখেছি এই 2 কক্ষ বিশিষ্ট সংবিধানে আছে। তো রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, চেয়ারম্যানটা কি, ভাইস প্রেসিডেন্ট। তো এই ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন তোমার উপরাষ্ট্রপতি, হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। কি হিসাবে, এক্স অফিসিও হিসাবে, সে পদাধিকার বলে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, সে যেই উপরাষ্ট্রপতি সেই হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। তো এই ধারণাগুলো থাকছে ইউএসের কনসেপ্ট, ঠিক আছে। ইউএস থেকে তাহলে রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি একবার রিভিশন করে নাও, 4টি পয়েন্ট মনে থাকবে: প্রস্তাবনা, মৌলিক অধিকার, আর জুডিশিয়ারি সিস্টেম, আর এই রাজ্যসভার চেয়ারম্যান, তাহলে হয়ে গেল। তার মধ্যে যেটা পরীক্ষায় পড়ে সেটা বলছি, প্রস্তাবনা, মৌলিক অধিকার, এই দুটোই কিন্তু পরীক্ষায় পড়বে। আর কি বলা হয়, কোনখান থেকে নেওয়া হয়েছে, বিল অফ রাইট, এটা মনে রাখবে। তোমাদেরকে কোশ্চেনগুলো জানিয়ে দেবো যে কোন কোন জায়গা থেকে পড়ার সময় লক্ষ্য করবে। আমি অ্যাজ এ টিচার, তোমার এটা কাজ নয় যে তোমাকে কোশ্চেনটা কি আসবে পরীক্ষায়, তোমার একটা আইডিয়া করা যে কোন জায়গা থেকে পড়লে ভালো স্কোর করা যাবে। সব বইটায় তো মানে 600-800 পেজের বই আছে, তার মধ্যে সবটাই তো ইম্পর্ট্যান্ট নয়, কিছু কিছু জায়গাগুলো গুরুত্বপূর্ণ আছে। নেক্সট আমরা দেখব, ইউএস তো হয়ে গেল, সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর। আগে এটা ইউএসএসআর ছিল, ঠিক আছে। তো সোভিয়েত রাশিয়া, এইখান থেকে আমরা কি নিয়েছি, এখান থেকে দুটো কনসেপ্ট নিয়েছি। মেনলি ইকোনমিক্সে একটা কনসেপ্ট নিয়েছি যেটা প্ল্যানিং। ইকোনমিক্সে যে বলা হয় প্ল্যানিং কমিশন আমরা নিয়েছি এই ইউএস থেকে, যদিও সেটা কনস্টিটিউশনের নয়, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। তো মৌলিক কর্তব্য এবং ন্যায় বিচার, ন্যায় বিচার মানে কি, জাস্টিস বা ন্যায় বিচারের পদ্ধতি, সেইটা কিন্তু সোভিয়েত রাশিয়া। মৌলিক কর্তব্য যেটা ডিউটি বলা হয়, আমরা ডিউটি বলি, হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটি, পার্ট 4A, এইখানে আছে ফান্ডামেন্টাল ডিউটি। টোটাল আমাদের ছিল আগে 10টা, এখন আছে 11টা। এখন টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে, আগে ছিল প্রথম যখন নেওয়া হয় সেখানে 10টা ছিল, ঠিক আছে। তো এইগুলো কনসেপ্ট হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে। জাস্টিস, হ্যাঁ, জাস্টিস দুটো মনে রাখবে, জাস্টিস আর মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি। আর প্ল্যানিং কমিশনটা তো মনেই থাকবে, এটা ইকোনমিক্সের। পরবর্তী আমরা দেখব আয়ারল্যান্ড থেকে আমরা যে ধারণাটি নিই, আমাদের দেশ দেখো যখন স্বাধীন হয়, দেশের মধ্যে তো জ্বলন্ত সমস্যা ছিল দারিদ্রতা, ক্ষুধা। তো এই সমস্যাগুলো যখন দেখে, সংবিধান নির্মাতারা একটা চিন্তা ভাবনা করেছিল যে আমাদের দেশের সোশিও ইকোনমিক যেটা ডেমোক্রেসি বলা হয়, পলিটিক্যাল ডেমোক্রেসি তো মানে রাজনৈতিক ডেমোক্রেসি আমরা অলরেডি দিয়ে দিয়েছি, যখনই দেশ স্বাধীন হয়েছে তখনই, মানে সবার ভোটাধিকার, তেমন পলিটিক্যাল ডেমোক্রেসি দিয়েছি বা রাজনৈতিক
গণতন্ত্র যেটা সেটা তো দিয়েছে, এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু সোশিও ইকোনমিক যেটা বলা হয় বা আর্থসামাজিক যেটা বলা হয়, সেই আর্থসামাজিক দিকটা লক্ষ্য করার জন্য তারা কি করলেন না, সেখানে রাষ্ট্র পরিচালনার কিছু নির্দেশমূলক নীতি দিলেন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। মনে রাখবে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কিন্তু এনফোর্সেবল নয়। মানে কোর্টে কেউ যদি বলে যে সম কাজে সমবেতন, এটা একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল, তো আমি একজন কন্ট্রাকচুয়াল কর্মী, তাহলে আমি একজন সরকারি যে পার্মানেন্ট কর্মী তার মতো কেন বেতন পাবো না? এটা অবশ্যই একজন দাবি হতে পারে, বাট এই কথাটা আছে কোথায়? এই কথাটা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এনফোর্সেবল নয়। এনফোর্সেবল মানে কি? মানে কোর্টে তুমি এই যুক্তিতে তুমি কোর্টের কাছে জিততে পারবে না যে তোমার বেতনটা তার সরকারি চাকরি যে পার্মানেন্ট তাদের মতো হচ্ছে, কারণ আইন সিদ্ধ নয় তো, মানে এটা তো এনফোর্সেবল নয়। যেরকম হচ্ছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার তোমার খর্ব হলে তুমি চলে যাবে। মৌলিক অধিকার মানে বাক স্বাধীনতা, তোমাকে কেউ হঠাৎ অ্যারেস্ট করে দিল, বাক স্বাধীনতা, তোমার কথা বলার অধিকার নেই, তাহলে এগুলো যদি তোমার কেড়ে নেওয়া হয় সেক্ষেত্রে তুমি যেতে পারো কোর্টের কাজ। কিন্তু যখন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি তোমার ভায়োলেট হবে, তখন তুমি কিন্তু কোর্টের কাছে ডাইরেক্টলি যেতে পারো না, কারণ এটা এনফোর্সেবল নয়। তো এইখানে বুঝতে পারলে যে আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছি ডিপিএসপি, এবং এই ডিপিএসপিগুলো কিন্তু এনফোর্সেবল নয়। তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড আমরা দেখব রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। আমরা কি দেখেছি, 552টা আছে লোকসভার টোটাল মেম্বার হতে পারে। কনস্টিটিউশনে বলা আছে, সংবিধানে, যে 552 জন টোটাল মেম্বার থাকতে পারে তো লোকসভাতে, আর রাজ্যসভাতে তোমার 250টা। তো এই 250 মোট হতে পারে। তো এইখানে দেখো 12 জন আগে নমিনেট করতো, এখন যদি একটা কমে গেছে, মানে 12 জন নমিনেট করতে পারে রাষ্ট্রপতি। এই নমিনেট করে 12 জনকে আনার ক্ষমতাটা, এই কনসেপ্টটা, এই ধারণাটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। অর্থাৎ রাষ্ট্রপতি 12 জনকে নমিনেট করবে বা মনোনীত করবে, এই ধারণাটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে বা আইরিশ কনস্টিটিউশন। আর আয়ারল্যান্ডের কথা বললে আমাদের একজন ব্যক্তির নাম মনে পড়ে, যে হচ্ছে অ্যানি বেসান্থ। ঠিক আছে, অ্যানি বেসান্থ কিন্তু এই আয়ারল্যান্ডের একজন নাগরিক। তো আয়ারল্যান্ডের সেখানে তোমার হোম রুল লীগ, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আয়ারল্যান্ডের থেকে এসেছে। পরবর্তী যে ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি আমরা জানি কি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়। ঠিক আছে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ঠিক আছে, তো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়, এবং রাষ্ট্রপতি নির্বাচন আছে 54 এবং 55। আর্টিকেল যদি 54-55 দেখো, সেখানে তোমরা রাষ্ট্রপতি নির্বাচনটা দেখতে পাবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, মানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে, এসটিভি যেটা বলা হয়, সেই পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়। আর রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য কে কে থাকে, এইগুলো জানার ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা ভালোভাবে ডিসকাস করব। আজকে শুধু এটাই জানো যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে নেওয়া, এবং আর্টিকেল 54-55 মধ্যে আছে। তাহলে আমরা আয়ারল্যান্ড থেকে 3টি জিনিস পেলাম, ডিপিএসপি পেলাম, রাষ্ট্রপতির ইলেকশন পেলাম, আর রাজ্যসভার সদস্যদের মনোনয়নটা দেখতে পেলাম, 3টা। নেক্সট দেখছি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কি নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে আমরা 4টে জিনিস নিয়েছি। ফার্স্ট হচ্ছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্টে তোমাদের জেনে রাখবে 3টে লিস্ট আছে, একটা আছে ইউনিয়ন লিস্ট, একটা আছে স্টেট লিস্ট, আর একটা আছে কনকারেন্ট, মানে একটা কেন্দ্র, একটা রাজ্য এবং একটা যুগ্ম। আর এই 3টের বাইরে কিছু যদি থাকে তখন সেটাকে বলা হয় রেসিডিউয়ারি ক্ষমতা। ঠিক আছে, অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিউয়ারি ক্ষমতা। তাহলে এই যে যুগ্ম তালিকার ধারণাটি, যে কনকারেন্ট লিস্টের শিক্ষাটা হচ্ছে কনকারেন্ট লিস্টের একটা আইটেম, শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকা অধীন একটা আইটেম। তো এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, কোনটায় কতগুলো আইটেম থাকে পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো ডিসকাস করব। এগুলো অনেক ডিটেলসের ব্যাপার আছে, তোমাদের সঙ্গে এটাই ডিসকাস করছি আজকে যে কোথা থেকে নেওয়া হচ্ছে। তাহলে যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনার ভাষা, প্রস্তাবনার যে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমনলি রিজলভ, তো এই ভাষার ল্যাঙ্গুয়েজটা এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে।
নেক্সট আমরা দেখব ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম, মানে যেখানে তোমার ব্যবসা বাণিজ্য বলতে এক রাজ্য থেকে অন্য রাজ্য কোনো কিছু যায়, মানে আর্টিকেল যেটা 301, খেয়াল রাখবে আর্টিকেল 301-এ আমাদেরকে ক্ষমতা দেওয়া হয় যে আমরা যে কোনো রাজ্য থেকে, এক রাজ্য থেকে অন্য রাজ্য কিন্তু মাল পরিবহন করতে পারি, ব্যবসা করতে পারি। তো এটা হচ্ছে 301 নম্বরে ক্ষমতাটা দেওয়া আছে, এবং এই ক্ষমতাটা একমাত্র পার্লামেন্টেই কন্ট্রোল করতে পারে, মানে কোনো রাজ্য এটা কন্ট্রোল করে না। অর্থাৎ 301-এ ব্যবসা বাণিজ্য করা, যেখানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে মাল, তো এটা কন্ট্রোল করার যেটা ব্যাপার সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া। আর একটা হচ্ছে যে যৌথ অধিবেশন। যৌথ অধিবেশন মানে যেখানে তোমার লোকসভা এবং রাজ্যসভা কোনো বিষয়ে যদি মতবিরোধ দেখা যায়, পার্থক্য দেখা যায়, অবশ্যই এই ক্ষেত্রে অর্থ বিলটা বাদ দিতে হবে এবং সংবিধান সংশোধনীটা বাদ দিতে হবে। এই দুটো বাদ দিলে বাকি যে কোনো সাধারণ বিলে যখন মত পার্থক্য দেখা দেয় তখন কি হয়, যৌথ অধিবেশনের ডাক দেওয়া হয়। যৌথ অধিবেশনে হচ্ছে 108, আর্টিকেল নম্বর 108, এর পরীক্ষায় আসে। যৌথ অধিবেশন 108, এবং এটা সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, এবং নিয়ম প্রণালী সবটাই কিন্তু লোকসভার স্পিকারই নিয়ম নির্ধারণ করে। তো যৌথ অধিবেশন হয়ে গেল লোকসভার স্পিকার, এবং এই ধারণাটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া। তাহলে আমরা অস্ট্রেলিয়া থেকে 4টে জিনিস পেলাম: যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, প্রস্তাবনার ভাষা, ব্যবসা বাণিজ্য মানে 301 নম্বর আর্টিকেল, আর 108 নম্বর আর্টিকেল। 108-এ যৌথ অধিবেশন। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে জানা দরকার। আর সভাপতিত্ব বলে দিলাম, যৌথ অধিবেশনের লোকসভা স্পিকার করে। পরবর্তী আমরা দেখব কানাডা থেকে। কানাডা একটা এমন কান্ট্রি যেখানে তোমার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা খুব শক্তিশালী। ঠিক আছে, এবং শক্তিশালী কেমন, তোমার কেন্দ্রটা হচ্ছে বেশি শক্তিশালী। আমাদের ফেডারেল স্ট্রাকচার আমাদের আছে, আমরা মানি যে আমাদের দেশে রাজ্য এবং কেন্দ্রর পৃথক পৃথক ক্ষমতা বন্টন আছে, কিন্তু দিনের শেষে দেখতে গেলে কেন্দ্র সরকার কিন্তু রাজ্যের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। অর্থাৎ যদি ক্ষমতার বন্টনের লক্ষ্য করা যায় তো পাওয়ার কেন্দ্রের দিকে বেশি আছে এবং কেন্দ্রের দিকে ঝুঁকে আছে, তাহলে কেন্দ্র বেশি শক্তিশালী। এটা করা হয়েছে পাওয়ারফুল সেন্টার, এটা করা হয়েছে কানাডা থেকে নেওয়া। ঠিক আছে, তাহলে কানাডা থেকে নেওয়া হয়েছে স্ট্রং পাওয়ারফুল সেন্টার, শক্তিশালী কেন্দ্র, এটা হচ্ছে কানাডা থেকে নেওয়া। ঠিক আছে, শক্তিশালী কেন্দ্র বা স্ট্রং পাওয়ারফুল সেন্টার, যেখানে কেন্দ্রের ক্ষমতা বেশি থাকে। আমরা লক্ষ্য করি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র বিভিন্ন রকম আইন রাজ্যের উপর চাপাতে পারে, যেমন ধরো জিএসটি সব রাজ্য না চাইলেও প্রায় প্রত্যেক রাজ্যে চালু হয়ে গেছে। পরবর্তী ব্যাপার হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। দেখলাম ক্ষমতা বন্টন কীরকম আছে, কেন্দ্র বেশি আছে, রাজ্য কম আছে। আর অবশিষ্ট ক্ষমতা যেটা রেসিডিউয়ারি মানে বললাম ওই 3টে লিস্টের মধ্যে যদি কোনো না থাকে, মানে কেন্দ্র, রাজ্য এবং যৌথ, এই 3টে লিস্টে তিনটের কোনোটিতেই নেই। হয়তো ধরো এখনকার দিনে কেমন আছে ইন্টারনেট ব্যবস্থা, ইন্টারনেট যখন সংবিধান রচনা হয়েছিল তখন কি ছিল না। তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন এলো ব্যাপারটা, তাহলে আইন করার ক্ষমতাটা ডাইরেক্টলি চলে গেল কার হাতে, কেন্দ্রের হাতে। মানে আজকের দিনে সাইবার সিকিউরিটি বলে যদি কোনো আইন তৈরি করতে হয়, সেটা কিন্তু কেন্দ্র সরকার করতে পারবে, কারণ সাইবার সিকিউরিটিতে রেসিডিউয়ারি মানে এই 3টে লিস্টে তো এর নামেই নেই। ঠিক আছে, তো এইগুলো ব্যাপার জানা দরকার। পরবর্তী ইয়েতে দেখছি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয় সংবিধান সংশোধন পদ্ধতি, যেটা আর্টিকেল 368 থেকে নেওয়া। আর্টিকেল 368 সংবিধান সংশোধনী পদ্ধতিটি নেওয়া। পরবর্তী যেটা দেখব জার্মানি থেকে কি নেওয়া হয়েছে। জার্মানি থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সি ব্যবস্থা, জরুরি ব্যবস্থা 3 রকমের আছে আমরা জানি, এবং এই জরুরি ব্যবস্থা ঘোষণার ক্ষমতা আছে রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি ব্যবস্থা ঘোষণা করতে পারে, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো এই 3 ধরনের এমার্জেন্সি 52, 352, 356 এবং
360, এই 3টা আর্টিকেলে 3টা এমার্জেন্সি আছে। এগুলো নেওয়া হয়েছে জার্মানি থেকে। তো জার্মানিতে অনেক বেশি এমার্জেন্সি চলছিল হিটলারের সময়, তো এই কারণে জার্মানিতে এমার্জেন্সি ব্যবস্থাগুলো ভালো থাকে। আর জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, আমরা দেখেছি যে জরুরি অবস্থা চললে আর্টিকেল 19, মানে যখন আমরা দেখি 352, মানে ন্যাশনাল এমার্জেন্সি যখন চলে তখন বাক স্বাধীনতা প্রথমেই চলে যায়। আর্টিকেল 19 প্রথমেই যতগুলা স্বাধীনতা আছে আর্টিকেল 19-এ সবটাই কেড়ে নেওয়া হয়। একমাত্র দুটো রাইট আছে 20 আর 21, এই দুটো বাদ দিয়ে বাকি সব রাইট বা অধিকার কেড়ে নেওয়া হয় যখন জরুরি অবস্থা চলে। তো এটা হয়ে গেল জার্মানি থেকে নেওয়া জরুরি অবস্থা এবং জরুরি অবস্থায় ফান্ডামেন্টাল রাইটস যেটা রদ। পরবর্তী আমরা দেখব সুইডেন থেকে নেওয়া। সুইডেন থেকে কি নেওয়া হয়েছে? সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল, লোকপাল এবং লোকায়ুক্ত, এই দুটো হচ্ছে সুইডেনের থেকে নেওয়া। জাপান থেকে নেওয়া হয়েছে আর্টিকেল 21, ভালো করে দেখো, জাপান থেকে নেওয়া হয়েছে আর্টিকেল 21, যেখানে বলা হয়েছে রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি। আর্টিকেল 21-এ রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি একমাত্র প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এইটা পরীক্ষায় এসেছে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এটা, আর ডিউ প্রসেস অফ ল, দুটা কথা আছে। ডিউ প্রসেসটা হচ্ছে তোমার আমেরিকা, ডিউ প্রসেস হচ্ছে আমেরিকা, আর প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এটা হচ্ছে ইউকে। তো আমরা এই জাপান থেকে নেওয়া, ঠিক আছে। ডিউ প্রসেস অফ লতে কিন্তু বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে তোমার কোর্টকে, আর প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এখানে খুবই কম ক্ষমতা থাকে কোর্টের কাছে কোনো আইন বিচার করার জন্য। তো এটা থাকলো। এরপর আমরা প্রিএম্বল দেখব। তো ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রিএম্বল কি দেখো, সংবিধানে আমরা দেখলাম যে কি আছে, যে প্রস্তাবনা স্টার্ট আছে, প্রথমে প্রস্তাবনা আছে, তারপর থেকে সংবিধানে বিভিন্ন জিনিসগুলো আছে, এবং প্রথম ক্ষেত্রে প্রস্তাবনাকে পার্ট ধরা হয়েছিল না। তো ভারতের সংবিধানের প্রস্তাবনাটা এমন একটা জিনিস যেটা পড়লে তুমি ভারতের সংবিধানের মধ্যে কি কি বিষয় নিয়ে বলা আছে মোটামুটি একটা ধারণা নিতে পারো। ধরো আমেরিকার কোনো একজন ব্যক্তি ভারতে এলো, তো ভারতের নিয়ম ব্যবস্থা কি আছে সে যদি জানতে চায় তো পুরো সংবিধানটা সে কি পড়বে? সে পড়বে সংবিধানের প্রস্তাবনা বা মুখবন্ধটি। কারণ এই মুখবন্ধের মধ্যেই ভিতরে কি আছে মেটেরিয়াল সেটা সম্বন্ধে একটা আইডিয়া করা যায়। তো এই জন্য বলা হয় যে সংবিধানের এটা তোমার অনেকে আত্মা বলেছে যে সংবিধানের সার বস্তু এইটার মধ্যেই আছে, সংবিধানের যে সার বস্তু যেটাকে সামারি বলি, তো এটার মধ্যেই আছে। কি আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা বারবার পড়বে সংবিধান যখন পড়বে এই প্রস্তাবনাটা একবার মুখস্থ করে নেবে, এবং এইখান থেকে কোশ্চেন প্রতি বছর আসে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিএম্বল কি বলছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular ডেমোক্রেটিক রিপাবলিক। এই ক্রমটা কিন্তু একদম মুখস্থ রাখবে, সভেরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই ক্রমটা থেকে প্রশ্ন আসে, দেখবে এলোমেলো করে দিবে, প্রথমে সোশ্যালিস্ট পরে সেকুলার, এটা থেকে কোশ্চেন আসে। যদি একটু পরীক্ষা দাও ভালোভাবে, মক টেস্ট দেখো, তো সেখানে দেখবে এলোমেলো করে দেয়, এই ক্রমটা মনে রাখবে বা অর্ডারটা, যে সভেরিনের পরে সোশ্যালিস্ট বসবে, সেকুলার নয়, এইরকম টার্মটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে যেখানে কোশ্চেন পড়বে আমি অবশ্যই বলে দেবো যে এইখান থেকে কোশ্চেন আসে, তো ক্রমটা মনে রাখবে, সভেরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। নেক্সট হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার কেমন হবে? সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল, জাস্টিস হবে সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল। লিবার্টি হবে থট এক্সপ্রেশন বিলিফ অ্যান্ড ওয়ার্শিপের। ইকুয়ালিটি হবে স্ট্যাটাস আর অপরচুনিটির। আর ফ্র্যাটার্নিটি হবে ডিগনিটি ইন্ডিভিজুয়ালের, যেখানে ইউনিটি আর ইন্টিগ্রিটি অফ দ্য নেশন থাকছে। তাহলে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি যে কথাটা আছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটে টার্ম, এই তিনটে আছে কোথায়? এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব থেকে নেওয়া। আর এইখানে আর একটা ইম্পর্ট্যান্ট ডেট উল্লেখ করা আছে, যে ডেটটা থেকে বারবার পরীক্ষা আসে।
কি আছে, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 26 অফ নভেম্বর, মানে 26শে নভেম্বর এই যে দিনটা আছে, এই দিনটা কিন্তু বারবার পরীক্ষায় পড়ে। এই দিনটা বলবে কত তারিখে অ্যাডপ্ট বা গ্রহণ করা হয়েছিল, তো 26শে নভেম্বর 1949, এবং আমরা সংবিধানটা আমাদেরকে দিয়েছি, নিজেরা গ্রহণ করেছি। তো এইখানে কি কি আসবে, জাস্টিস, কি ধরনের জাস্টিস আছে বলবে, জাস্টিস 3 ধরনের আছে, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, ঠিক আছে, এই পরীক্ষায় আসে। আচ্ছা, ইকুয়ালিটি কিসের আছে, স্ট্যাটাস আছে, অপরচুনিটির আছে, এগুলো ভালোভাবে এরকমভাবে পড়তে হবে, প্রত্যেকটা লাইনকে ধরে ধরে পড়তে হবে। তো প্রিএমবেলটা আমরা রিডিং দিলাম, এরপর আমরা প্রিএমবেল থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস দেখে নেব, কি কি ফ্যাক্টস আমাদের গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, প্রথমে তো বললাম যে আমেরিকা থেকে নেওয়া, এবং আমেরিকা হচ্ছে প্রথম প্রস্তাবনাযুক্ত সংবিধান, এই কনসেপ্টটা আগেই ক্লিয়ার করে নিয়েছি। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে সংবিধানের প্রস্তাবনাটি লিখেছিলেন কে, তো এটা লিখেছিলেন জওহরলাল নেহরু। অবজেক্টিভ রেজলিউশন, এটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন, এটা তিনি এনেছিলেন সংবিধান কমিটির কাছে, খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির কাছে। তো এই সংবিধানটার প্রস্তাবনাটা নেহরু আনেন, ঠিক আছে, নেহরুর অবজেক্টিভ রেজলিউশনে আসে, এটা অনেকবার পড়েছে। প্রস্তাবনাটি কে আনেন, তো এটা হচ্ছে নেহরু। সেকেন্ড হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা প্রথম সংবিধানটা কিন্তু এই প্রস্তাবনাটা সংশোধিত হয়, যেখানে আমরা 3টি কথা অ্যাড করি, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে সেকুলার, আর একটা হচ্ছে জাতীয় ঐক্য, যেটা হচ্ছে ইন্টিগ্রিটি। তাহলে ইন্টিগ্রিটি কথাটি, ধর্মনিরপেক্ষ কথাটি, সমাজতান্ত্রিক কথাটি, এই কথা 3টি কিন্তু যুক্ত হয় 42তম সংশোধনীর দ্বারা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, কোন সংবিধান সংশোধনীতে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক যুক্ত হয়, ধর্মনিরপেক্ষ কথাটি কততে যুক্ত হয়, ঐক্য কথাটি কততে যুক্ত হয়। তো এই অ্যামেন্ডমেন্টের নম্বরগুলো অবশ্যই করে নেবে, ঠিক আছে। তাহলে একবারে সংবিধান সংশোধিত হয়, এই সংবিধান প্রস্তাবনাটি সংশোধিত হয়। নেক্সট আমরা দেখব যে ভারতকে বর্তমান কি বলা হয়েছে, বর্তমান আমরা সভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এইভাবেই মানে ভারতকে অভিহিত করি। তার আগের কথা এগুলোও বলে দিয়েছি যে এই টার্মগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, পরীক্ষা আসে। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি কোথা থেকে নেওয়া হয়েছে, ফরাসি বিপ্লব। এরপর আমরা কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখব, যে জাজমেন্টগুলো এই রিলেটেড, মানে প্রস্তাবনা রিলেটেড কিছু জাজমেন্টগুলো জানা দরকার, যে যারা ডব্লিউবিসিএস মেন পরীক্ষা দেবে তারা জাজমেন্ট ভালো করে পড়বে। 1 নম্বর ব্যাপার হচ্ছে যে বেরুবারি মামলা। বেরুবারি মামলাতে কি বলা হয়েছে, যে সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাটা সংবিধানের অংশ নয়, ঠিক আছে। মানে ধরো আমরা যে বই লিখি, বইয়ের যে প্রিফেসটা থাকে, মুখবন্ধটা, সেটা তো অ্যাকচুয়াল বই নয়, সেখানে তোমার রাইটারের নিজস্ব কি কারণে বইটা লিখেছে সে কারণটা লেখা থাকে, কিন্তু বইয়ের কি কোনো জিনিস আমরা বুঝতে পারি, মানে বইটা কি, এটা তো বলি না। তাহলে সংবিধানের প্রস্তাবনা যদি বইয়ের আমরা মানে তুলনা করি, বইয়ের যে মুখবন্ধ দেখব ওইটা কেউ পড়ে না, তো প্রথমে পেজ থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়ে, তো তাহলে ওটাকে আমরা ধরতে পারি যে বইয়ের অংশ নয়। এইভাবেই কিন্তু বেরুবারি মামলাতে ধরা হয়েছিল। বেরুবারি মামলাতে ধরা হয়েছিল যে প্রস্তাবনাতে মানে সংবিধানের মূল অংশ নয়, সংবিধানের অংশই নয় বেরুবারি মামলা। তো বেরুবারি মামলাটা 1960 সালে হয়। মনে রাখবে এটা হচ্ছে প্রস্তাবনাকে বাদ দেওয়া হয়েছে, মানে প্রস্তাবনাটা সংবিধানের অংশ হিসাবে ধরা হয়নি। বিরাট ইম্পর্টেন্ট কেস। পরবর্তী আমরা দেখব পরে কি হলো, এরপর ঘটনাটা হলো যখনই বলে দিলে অংশ নয়, তখনই আবার কেস হলো। সেই কেসটা হচ্ছে কেশবানন্দ ভারতী বা স্টেট অফ কেরালা। সেইখানে এইটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এই জাজমেন্টে বললো যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, মানে সংবিধানের প্রস্তাবনাটা অবশ্যই সংবিধানের অংশ, এবং প্রস্তাবনাটা পাল্টানো বা পরিবর্তন করা যায়। আগে বলেছিলাম প্রস্তাবনা অংশ নয়, তাহলে প্রস্তাবনা অংশ ছিল না, কিন্তু এখন হয়ে গেল প্রস্তাবনাটি অংশ, এবং এটি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যে কথাটা, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেসে বলে, যে ক্ষেত্রে বলা হয় যে পরিবর্তন করাও যাবে, সংবিধানের যেহেতু অংশ সেহেতু তো পরিবর্তন করা যাবে, কিন্তু পরিবর্তনটা সিম্পল মেজরিটিতে হবে। কি হবে, এইখানে কিন্তু স্পেশাল মেজরিটির দরকার নাই, সিম্পল মেজরিটিতেই প্রস্তাবনাটা পাল্টানো যাবে।
ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা জানা থাকলো। বেসিক স্ট্রাকচার মানে মূল কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা যাবে। এরপর বিভিন্ন টার্ম আছে, ঠিক আছে। সবেরিন মানে হচ্ছে, সবেরিন কথাটার অর্থ হচ্ছে যে সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিতে হবে। মানে আমাদের দেশের কোনো ডিসিশন যদি আজকে নেওয়া হয়, ইন্ডিপেন্ডেন্টলি নেব। আমরা ইংল্যান্ডের সাথে কেমন সম্পর্ক রাখবো, আমরা অস্ট্রেলিয়ার সাথে কেমন সম্পর্ক রাখবো, সম্পূর্ণভাবে আমরা নিজেরা ডিসিশন নেব। তো এটা ডিসিশনটা আমাদের পার্লামেন্ট যদিও নেই, তো এই ডিসিশনটা তো ইন্ডিপেন্ডেন্ট নিতে পারে, যার কারণে আমাদের দেশটা হচ্ছে সভেরিন। পরবর্তী হচ্ছে সোশ্যালিস্ট। কেন বলবো সোশ্যালিস্ট? এই কারণে সোশ্যালিস্ট মানে হচ্ছে যে পণ্য যেগুলো থাকে, মানে গুডস যে প্রোডাক্ট হচ্ছে, জিনিসপত্র যে তৈরি হচ্ছে, উৎপাদন এবং বন্টন এই দুটোই রাষ্ট্রের মালিকানাধীন। ঠিক আছে, উৎপাদন বন্টন যখন রাষ্ট্রের মালিকানাধীন তখন হচ্ছে সোশ্যালিস্ট, আর যখন সেটা মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, মানে প্রাইভেট লোক সেখানে থাকবে, সেটা হচ্ছে তোমার মার্কেট ইকোনমি। একটা সোশ্যালিস্ট, একটা মার্কেট ইকোনমি, দুরকম থাকে। তো সোশ্যালিস্টটা হচ্ছে যেখানে সরকারই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, যেমন চীনের ক্ষেত্রে উৎপাদন বন্টন সবটাই নির্ভর হয় রাষ্ট্র কর্তৃক। পরবর্তী হচ্ছে সেকুলার। এই কনসেপ্টটা বিরাট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। ভারতকে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ মানে ধর্মহীন দেশ নয়, এটা ভালোভাবে বুঝবে। ধর্মনিরপেক্ষ মানে ভারতের এজ এ স্টেট রিলিজিয়ন বলে কিছু নেই, কিন্তু মানে যে কোনো ধর্মকে ভারতের সংবিধান সম চোখে দেখে, সমভাবে দেখে, এইটাই হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষ। মানে কোনো ধর্মকে যে রাষ্ট্রের ধর্ম হিসাবে চাপিয়ে দেওয়া ব্যাপারটা নেই। ঠিক আছে, সব ধর্মের প্রতি সর্বধর্ম সম্ভব যেটা বলা হয়। ঠিক আছে, সর্বধর্ম সম্ভব, সব ধর্মই সম্ভব। তো এইটা সব ধর্মের প্রতি সমান ডিস্টেন্স রাখে সংবিধানে, সব ধর্মকে সমানভাবে দেখে, সব ধর্মকে সমান ডিস্টেন্স রাখে। এই কথাটার জন্যই সেকুলার। ঠিক আছে, অনেকে ভাবে সেকুলার মানে কোনো ধর্ম নয়, মানে সেকুলার মানে কোনো ধর্ম নয়। সেকুলার মানে হচ্ছে সমান ডিস্টেন্স রাখে সব রিলিজিয়ন থেকে। পরবর্তী হচ্ছে ডেমোক্রেটিক কথাটা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্কদের সমান ভোটাধিকার আছে। তাহলে এই কনসেপ্টগুলো হচ্ছে তোমার টার্মস। আর রিপাবলিক মানে হচ্ছে ভারতের যে হেড তাকে নির্বাচিত হতে হবে। তাহলে এই কনসেপ্টগুলো থাকলো। নেক্সট আমরা কিছু টার্ম আছে, তো লাইভটা এখানে বন্ধ করছি, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।